নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো স্বর্গে লোম ঋষি আগমন, পাণ্ডবদের বনবাস পার্ট 18 বা 18। স্বর্গে লোম ঋষি এসে উপস্থিত হলেন, এটাই আপনাদের কাছে বলবো। আসলে আমরা যে মহাভারত দেখতে পাই, এত সুন্দর রং বেরঙের সেই সব ড্রেসপত্র আর কাহিনী, সেটা কতটা ঠিক তা আমার এই মহাভারত শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মহাভারতে কথাটা কি ছিল আর কি দেখানো হচ্ছে, বা মহাভারতের মধ্যে কি সব ভুল আছে, সেগুলো আমার এই মহাভারতের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করি। পাণ্ডবদের বনবাস পার্ট 18। যখন উর্বশী অর্জুনকে অভিশাপ দিয়ে চলে গেলেন, তখন অর্জুন চিত্রসেনকে সেসব কথা সব জানান। তখন ইন্দ্র অর্জুনের সঙ্গে দেখা করেন, মানে চিত্রসেন ইন্দ্রকে গিয়ে সব জানায় যে এরকম উর্বশী অর্জুনকে এরকম এরকম অভিশাপ দিয়েছে। তাতে ইন্দ্র অর্জুনের সঙ্গে এসে দেখা করে হেসেই অর্জুনকে বলেন, তুমি একদম ভয় পেও না। অর্জুনকে বলছেন ইন্দ্র, তোমার এই ঘটনায় আমি গর্বিত যে তুমি একজন সৎ পুরুষ। যে মাতা কুন্তী তোমার সমস্ত কথা শোনায়, আমি তোমার উপরে খুব গর্বিত হয়েছি। মাতা কুন্তী যে একজন শুধু বীরযোদ্ধাই জন্ম দিয়েছে তা নয়, তিনি একটি ধর্মনিষ্ঠ পুত্র জন্ম দিয়েছেন। উর্বশীর অভিশাপ তোমার ভালো কাজে লাগবে। তুমি যখন 13 বছরের সময় অজ্ঞাতবাস করবে, তখন তোমার এই অভিশাপ পূর্ণ করবে। তুমি নপুংসক হয়ে 1 বছর অজ্ঞাত থাকবে। যাই হোক, এমনই একদিন সে কথা শোনার পরে অর্জুন খানিকটা আশ্বস্ত হয় এবং তার মনের মধ্যে যে ভয় ধরেছিল সেটা কেটে যায়। তিনি তখন চিন্তা করেন, যাক ভালোই হলো। তারপরে এমনই একদিন লোমশ ঋষি এসে স্বর্গে এসে উপস্থিত হন। লোমশ ঋষি এসে দেখেন ইন্দ্রের সিংহাসনের পাশে, ইন্দ্রের পাশে অর্জুন বসে আছে। এই দেখে লোমশ ঋষি একটু আশ্চর্য হলেন। তারপরে নিজের আসনে তিনি বসে মনে মনে ভাবতে থাকলেন, ইনি কে? ইনি এমন কি কাজ করেছে যে ইন্দ্র তাকে নিজের আসনে, দেব আসনে বসতে দিয়েছে? কোন দেশ জয় করেছে? কোন গ্রহ থেকে এসেছে? তখন ইন্দ্র লোমশ ঋষির মনের কথা বুঝতে পারলেন। তখন তিনি অর্জুনের কথা বললেন। তিনি বললেন লোমশ ঋষিকে নমস্কার দিয়ে যে এই অর্জুনই হলো নর আর নারায়ণ। নারায়ণের প্রধান সনাতনী ঋষির নাম হলো নর। এই হচ্ছে সেই নর। সে এখন অবতার নিয়ে অর্জুন রূপে অবতার নিয়েছে। নিপাত কবচকে মারতে নর নারায়ণ একসাথে ছিল, কেননা নিপাত কবচ ছিল অনেকটা শক্তিশালী। তাই নর আর নারায়ণ দুজনকেই আসতে হয়েছিল। এখন যাদের মারতে হবে, নর অর্জুন রূপে অবতার নিয়েছে। এখানে বিষ্ণু আসলে সব ধ্বংস হয়ে যাবে। নারায়ণের এত প্রকোপ, তাই নারায়ণের এখানে কোনো দরকার নেই। নর একাই এসেছে এবং সে একাই যথেষ্ট। তাই এই অর্জুন আমার পুত্র রূপে জন্ম নিয়েছে। তারপরে ইন্দ্র লোমশ ঋষিকে বললেন, আপনি তো সব জায়গায় যান, যদি কাম্যক বনে যান তবে অর্জুনের ভাইরা ওখানে আছে, তাদের বলবেন অর্জুন ভালো আছে আর আপনি পারলে তাদের সাহায্য করবেন। তারা বনের মধ্যে প্রচণ্ড কষ্ট করে আছে, আর তাদেরকে বলবেন অর্জুন আর কিছুকাল পরেই তাদের ভাইদের কাছে গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে। এই কথা শুনে তখন লোমশ ঋষির মনের মধ্যে যে দুবিধাটা ছিল সেটা দূর হলো এবং তিনি তখন স্বর্গলোক থেকে বিদায় নিলেন। আর অর্জুন কিন্তু স্বর্গের আনন্দ উপভোগ করতে থাকলো। এইসব ব্যাপারগুলি যখন ওখানে হচ্ছে, এদিকে বেদব্যাস এসে ধৃতরাষ্ট্রকে অর্জুনের স্বর্গের কথা সবকিছু জানিয়ে তিনি চলে গেলেন। বেদব্যাস এদিকে সবই জানত, তাই বেদব্যাস ধৃতরাষ্ট্রকে এসে অর্জুনের স্বর্গের কথা সবকিছু জানিয়ে গেলেন। তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলল, হায় আমার পোড়া কপাল, আমার পুত্ররা এতটা নিচে নেমে গেছে যে সারাক্ষণ এই ভোগবিলাসেই মত্ত থাকে। আর ওদিকে যুধিষ্ঠির, অর্জুন, ভীম এরা দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে। আবার শুনেছি বলরাম, কৃষ্ণ তাদের সঙ্গে দেখা করতে গেছে। যদি কৃষ্ণের যদুবংশী সেনা যুধিষ্ঠিরকে সাহায্য করে, তাহলে আমাদেরকে কে বাঁচাবে?
আমরা কি পারবো ভীমের গদার সামনে দাঁড়াতে? অর্জুনের সম্বন্ধে যা শুনলাম, তাহলে অর্জুনের সামনেই বা কে দাঁড়াবে? আবার শুনছি অর্জুন দেবাদিদেব মহাদেবের কৃপা লাভও করেছে, আর এদিকে আমার দুষ্ট সন্তানরা তাদের সঙ্গে যে কার্য করেছে তা একেবারেই ঠিক করেনি। তারা কত কষ্ট করছে বনের মধ্যে। যখন সবাই আমাকে বোঝালো, তখন আমি পুত্রপ্রেমে এতটাই পাগল ছিলাম, আমি কারো কথাই কানে তুললাম না। এখন আমার পস্তানো ছাড়া কি কোনো উপায় নেই? এইভাবে তিনি নিজের বিলাপ করতে থাকলেন সঞ্জয়ের কাছে। ধৃতরাষ্ট্র যখন পাণ্ডবদের সম্বন্ধে সমস্ত খবরাখবর রাখলেন এবং বেদব্যাসের কাছে অর্জুনের স্বর্গের কথা শুনলেন, তারপরে তিনি ধৃতরাষ্ট্র ভয় পেলেন এবং তিনি মনে মনে সঞ্জয়ের সঙ্গে এসব কথাবার্তা বলতে থাকলেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।